আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নরেন্দ্র মোদীর ভারত যে বড় কঠিন ঠাঁই, এটা যদি এখনো না বুঝে থাকেন ট্রাম্প, তবে আগামী দিনে আরো কঠিন মূল্য চুকিয়ে এই সত্যটি তাকে বুঝতে হবে। বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়ে গত কয়েক মাস ট্রাম্প লেজে খেলাবার চেষ্টা করছেন ভারতকে। ঝুলিয়ে রেখেছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি এবং ঝুলিয়ে রেখে বুলিং চালিয়ে যাচ্ছেন, ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করছেন। বিশ্বের বেশিরভাগ দেশ তারা ট্রাম্পের এই চাপের কাছে নতি স্বীকার করেছে। ফলে ট্রাম্পের এই বুলিং পলিটিক্স সেটা ফল দিয়েছে। যাকে বলে সারেন্ডার করা, তাই করেছে অন্য দেশগুলো, বেশিরভাগ দেশই। কিন্তু ভারত বুঝিয়ে দিল যে ভারত কারো কেনা গোলাম নয়। সে যেমন আমেরিকার সঙ্গে আছে তেমনি আছে রাশিয়ার সঙ্গে। আর এক্ষেত্রে যেটা নিজের দেশের স্বার্থে বেশি কাজ দেবে সেটাই করবে ভারত। আর এই সমদূরত্ব রাখার রাজনীতি এতটাই কার্যকর যে 140 কোটি মানুষের এই বিশাল বাজারকে উপেক্ষা করার সাহস ও ক্ষমতা কারো নেই। এই দেখুন না, কয়েকদিন আগে আমেরিকা ভারত প্রতিরক্ষা চুক্তি হলো, আর সেটা দেখে ভ্লাদিমির পুতিন ভারতে ছুটে এলেন রুশ ভারত প্রতিরক্ষা ও বাণিজ্য সমেত এক গাদা চুক্তি করতে। আর এটা দেখে ট্রাম্প সাহেবের রক্তচাপ বেড়ে গেছে। এখনকার আলোচনা আমেরিকার এই রক্তচাপ বেড়ে যাওয়ার কারণ ও রুশ ভারত সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়াটা বিশ্বের ভূ রাজনীতি, বিশেষ করে এই উপমহাদেশের ভূ রাজনীতিতে কি প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়টি নিয়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে, তিনি ডিসেম্বর 4 এবং 5 তিনি ভারত সফরে এসছেন। এমন কয়েকটি বিষয় রয়েছে যা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়েছে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতা। মনে রাখতে হবে, পুতিনকে অভ্যর্থনা জানাবার জন্য গতকাল নয়াদিল্লির বিমানবন্দরে হাজির হয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। এটা একটা বড় বার্তা দেয়। তো রুশ ভারত সম্পর্কের সবচেয়ে যে বড় উদ্বেগ হলো আমেরিকার কাছে, সেটা হলো এই প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক সহযোগিতা। অত্যাধুনিক রক্ষণাত্মক ব্যবস্থার ক্রয় করা, এবং শুধু ক্রয় করা নয়, ভারতেও সেই সমস্ত রাশিয়ান সেই সমস্ত রক্ষণাত্মক ব্যবস্থা, অস্ত্র ইত্যাদি সহ উৎপাদন করা, অর্থাৎ ভারত রুশ যৌথভাবে এইটা উৎপাদন করা, এটা হচ্ছে সব থেকে আমেরিকার উদ্বেগের বিষয়। রিপোর্ট অনুসারে মস্কো ভারতকে 5টি অতিরিক্ত S-400 ট্রায়াম্ফ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিচ্ছে। আরো গুরুত্বপূর্ণভাবে সুখোই 57E পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বিষয়টি। এই যুদ্ধ বিমানের সম্পূর্ণ প্রযুক্তি ভারতকে স্থানান্তর করছে, ভারতকে প্রযুক্তি দিচ্ছে রাশিয়া। আর এর মধ্যে আছে অ্যাভিওনিক্স, ইঞ্জিন, সেন্সর এবং গোপনীয় স্টেলথ উপকরণ, মানে যেটা দিয়ে বোঝা যায় এই বিমান চলাচলের ব্যাপারটা, যেটা রাডারে ধরা পড়ে না, সেই সব ব্যাপারও এর মধ্যে থাকছে। এই ধরনের চুক্তি ভারতকে উন্নত সামরিক সক্ষমতা প্রদান করবে এবং একই সাথে রাশিয়ার যুদ্ধ সংক্রান্ত যে রাজস্ব আয়, সেই আয় বিপুলভাবে বাড়িয়ে দেবে। S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা S-400 এর থেকে আরো ওপরের, সেই ডিফেন্স সিস্টেমও আলোচনায় আছে ভারতকে দেয়ার। এই S-500 600 কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক লক্ষ্য এবং 400 কিলোমিটার পর্যন্ত
বিমান মানে ব্যালিস্টিক মিসাইলকে আটকাবে এবং 400 কিলোমিটার পর্যন্ত বিমানকে আটকে দেবে, এই ক্ষমতা আছে। দ্বিতীয় বড় উদ্বেগ যেটা আমেরিকার, সেটা হলো ভারতের রাশিয়ান তেল আমদানি বজায় রাখা। ভারত বর্তমানে রাশিয়ার তেল আমদানিতে শীর্ষস্থানে। ট্রাম্প প্রশাসন ভারতকে এই তেল কেনাটা বন্ধ করার চাপ দিচ্ছে, এই যুক্তি দিয়ে যে এভাবে টাকা পেলে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধ চালিয়ে যেতে এটা সহায়তা করছে। কিন্তু ভারত থোড়াই কেয়ার করছে এসব কথা। প্রেসিডেন্ট পুতিন যেমন স্পষ্টভাবে বলেছেন যে তিনি চান ভারত তার তেল কেনাটা অব্যাহত রাখুক রাশিয়ার কাছ থেকে, তেমনি ভারতও বলেছে আমার যেখানে সুবিধা হবে সেখানে আমি তেল কিনব। তৃতীয়ত, রুশ ভারত বাণিজ্যে একটা বড় ভারসাম্যহীনতা রয়েছে, অর্থাৎ ভারত রাশিয়া থেকে আমদানি করে বেশি, যার বেশিটাই অস্ত্রশস্ত্রের ব্যাপার আছে। তার পরিমাণ 63.8 বিলিয়ন ডলার। আর রাশিয়াতে ভারত পণ্য রপ্তানি করে মাত্র 4.88 বিলিয়ন ডলার। তার মানে প্রায় 59 বিলিয়ন ডলারের ঘাটতি বাণিজ্য ভারতের। রাশিয়া এই ভারসাম্যহীনতা নিয়ে খুব চিন্তিত এবং ভারতীয় পণ্য, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, ওষুধপত্র, অটোমেটিভ গাড়ির যন্ত্রপাতি এবং কৃষি পণ্য, সেটা ক্রয় বেশ বড় সড় রকম বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছে, যাতে ভারতের বাণিজ্য ঘাটতি কমে যায়। এর ফলে বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকা যে বুলিগিরি চালিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে, সেই বুলিগিরির ক্ষমতা ভারতের আর আমেরিকার আর থাকছে না। এটা বুঝতে পেরেছে আমেরিকা, এবং যার জন্যে পুতিন চলে যাওয়ার পর দিন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 5 তারিখে পুতিন চলে যাবেন, 5 তারিখ রাত্রে, এবং তারপরে এই 7 তারিখ নাগাদই চলে আসছেন আমেরিকা থেকে নতুন এক প্রতিনিধি দল বাণিজ্য চুক্তি, শুল্ক চুক্তি, সেটাকে ফাইনালাইজ করতে। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল এইটাই যে চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, চাপ পেলে মানে ভয় পেলে বিড়াল গাছে উঠবে। কিন্তু এহ বাহ্য, আগে কহো আর। রুশ ভারত এই যে নৈকট্য, এই নৈকট্য বিশ্ব ভূরাজনীতিতে কি প্রভাব ফেলবে? রাশিয়ার সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল ভারত, চীন অনেক দূরে চলে গেল রাশিয়া থেকে। আর আমেরিকার অবস্থা এমনই যে এই সুযোগে চীনকে যে কাছে টেনে নেবে তারও উপায় নেই। তাহলে আরো অতলে তলিয়ে যাবে আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি। চীনকে রুখতে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে এই ইন্দো প্যাসিফিকে যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড তৈরি করেছে, সেটা আর কার্যকর থাকবে না। সুতরাং ভারতের কাছ থেকে কিল খেয়ে কিল হজম করা ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা নেই। আর এর কি প্রভাব পড়বে বাংলাদেশের ওপর? এবার সেই প্রসঙ্গে দুই কথা। ইউনুসকে নিয়ে আমেরিকা এখনো নানান খেলা খেলতে চাইছে, ঝেড়ে কাশছে না আমেরিকা। দিল্লিতে, দোহাতে খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের বৈঠকে মার্কিন প্রতিনিধিরাও হাজির ছিলেন এবং ভারতের সঙ্গে তারা একযোগে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, এমনকি ইউনুসকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার তত্ত্বাবধানে একটি কেয়ারটেকার সরকার গঠন ও সেই সরকারের অধীনে নির্বাচন করার যে ভারতীয় প্রস্তাব, সেই প্রস্তাবেও আমেরিকার প্রতিনিধিরা সহমত জানিয়েছে। কিন্তু আবার একই সঙ্গে ইউনুসকে রাশ টানার ব্যাপারে কিছু করছে না। ইউনুস এখন চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দিতে, নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করছে, এবং ইউনুসের এখনো যে যা খুশি তাই করে যাওয়া আমেরিকা
সেখান থেকে সুতো ছাড়ছে। অর্থাৎ আমেরিকার এই যে 2 নম্বরই একটা ব্যাপার, এই ব্যাপার আর মেনে নিতে রাজি নয় ভারত। বাংলাদেশে ব্যবস্থা নিতে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। মোল্লাতন্ত্র, জঙ্গিতন্ত্র খেয়ে ফেলেছে দেশটাকে। আর দেশটাকে খেয়ে ফেললেই যে হবে তা তো নয়, আর দেরি করলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হবে। এটা হিসাব করে ভারত যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে খুব ভালোভাবেই, এবং এখন বাংলাদেশকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে। 3 দিকে তো এমনিতেই, এবং ভারতের নৌবাহিনী পর্যন্ত এখন চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগরে সেখানেও ঘেরাটোপ দিয়ে ফেলেছে। ভারত জানে বাংলাদেশের সামরিক অভিযান যদি এই মুহূর্তে চালানো হয়, আমেরিকা কিছুতেই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না। তাকে চুপচাপ বসে বসে দেখতে হবে ভারতের সামরিক অভিযান। এমনও হতে পারে আমেরিকা ভারতকে সমর্থন করবে সেই অভিযানে। আমেরিকার হাত আগেই বাঁধা ছিল, সেই বাঁধন আরো শক্ত করে দিল রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর এবং সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো। বলা বাহুল্য, এর পরে ট্রাম্প সাহেবের মনে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বাসনা জাগার কোনো কথাই আর ওঠে না, উঠবে না। জানা যাচ্ছে সম্প্রতি অজ্ঞাত আততায়ীদের হাতে একের পর এক মোট 31 জন বিদেশি নিহত হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। এদের মধ্যে 17 জন আমেরিকার সিক্রেট ইন্টেলিজেন্স বা সামরিক বিভাগের লোক। বাকি 14 জনের বেশিরভাগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর। আবার কয়েকজন আছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তিবারাত তাশকিলাতি বা MIT সংস্থার। এতদিন পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদে আকাশ থেকে উড়ে আসতো এই আননোন গানম্যানরা। তারা এসে খতম করে দিত ওই পাকিস্তানি জঙ্গিদের যারা ভারতে নাশকতার কাজে যুক্ত। এখন সেই জঙ্গির, সেই আননোন গানম্যান আকাশ থেকে উড়ে আসতে শুরু করেছে বাংলাদেশেও। আর একের পর এক এদের অপারেশনে আমেরিকা এতটাই ভয় পেয়েছে যে ঢাকায় আর কেউ থাকতে চাইছে না। সবাই চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে, আর নতুন করেও কেউ আসতে চাইছে না। ট্রাম্পের মাথা থেকে বাইডেনের ভূত বিদায় নিচ্ছে খুব দ্রুত, খুব দ্রুত। এখন বাংলাদেশে ট্রাম্পের মন্ত্র কি? ভারতং শরণং গচ্ছামি, মোদিং শরণং গচ্ছামি। এই পরিস্থিতিতে রুশ ভারত বর্তমান সমঝোতা, আমেরিকার বাংলাদেশ নিয়ে এই যে খেলাধুলো করছে এখনো, সেই খেলাধুলোয় দাড়ি টেনে দেবেই। কারণ সর্বনাশের অর্ধেক ভালো, এটা তো প্রবাদেই আছে। বাংলাদেশে ভারতের অপারেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর অপারেশন শেষ হতে খুব বেশি দেরি হবে না। আমেরিকা এটা বুঝেছে। ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এবং দুটো ডিফেন্সিভ ডিল, যে দুটো ডিল হওয়ার সম্ভাবনা রাশিয়া এবং ভারতের, এরপরই কিন্তু পশ্চিমা বিশ্ব কার্যত ইসলামিক ওয়ার্ল্ডকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবে, এবং সেটাই কিন্তু হলো। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে S-500 নিয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হচ্ছে, অর্থাৎ ডিফেন্স সিস্টেম ভারত কিন্তু অনেক বেশি জোরদার করছে। এর প্রথম কারণটি হলো কিছুদিন ধরে ভারতের একাধিক বিমানবন্দরে GPS স্পুপিং অর্থাৎ সাইবার অ্যাটাক হচ্ছে, যেখানে প্রায় ক্রমাগত 500টির বেশি বিমানকে মুখোমুখি দুর্ঘটনার ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশি শক্তির পক্ষ থেকে। এবং ভারত সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি এয়ারপোর্টে ডিফেন্স সিস্টেম ইনস্টল করবে ভারত। এ গেল একদিকের খবর। দ্বিতীয়ত যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে সুকোই 57, সুকোই 75 নিয়ে অ্যাগ্রেসিভ কিছু ডিল রাশিয়া এবং ভারতের মধ্যে হতে পারে। এবং এই দুটো চুক্তি যে ইসলামিক ওয়ার্ল্ড, ন্যাটো, ট্রাম্প কাউকেই খুশি করবে তা কিন্তু মনে হচ্ছে না। দেখুন, মাল্টিপোলার ওয়ার্ল্ডে
কোন শক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার সিদ্ধান্ত মানে সেটা ডিসাইড কিভাবে করা হয়, যে এই পার্টিকুলার ওয়ার্ল্ডের বা এই যে কনজুগেশনের মাথার উপরে কে থাকবে এবং তার ডিপ্লোমেসি বা জিওপলিটিক্যাল নীতিটা কি সেটার উপর ডিপেন্ড করে। যেমন ভারত, চীন এবং রাশিয়া যে ওয়ার্ল্ডের কথা ভাবছে, সেই ওয়ার্ল্ডে রাশিয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য এবং রাশিয়া যে ভারতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, তা কিন্তু আজকে ইসলামিক ন্যাটো অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, বাংলাদেশ এরা বুঝতে পারছে এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বুঝতে পারছে। আর এরপরেই দেখুন বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে আসে, সেখানে বলা হচ্ছে যে তুরস্ক নাকি তাদের ফরেন অ্যাফেয়ার্স বাজেট দুগুণ করছে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। অর্থাৎ খেলাটা বোঝার চেষ্টা করুন, যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে যখন এরা থামাতে পারছে না, যখন ডোনাল্ড ট্রাম্পও কার্যত হিমশিম খাচ্ছে রাশিয়া এবং ভারতকে থামাতে, ঠিক তখন ইসলামিক ন্যাটোকে ব্যবহার করে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কেউ বা কারা করছে এবং সরাসরি এই পুরো বিষয়টায় তুরস্ক এবং কিছুটা আমেরিকা যে একত্রে কাজ করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কালকে তুরস্কের ফরেন মিনিস্টার পার্লামেন্টে একটি বক্তৃতা দেন এবং পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে তিনি ইসলামিক ওয়ার্ল্ড তৈরির কথা অনেক বেশি করে বলেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি কাশ্মীর সমস্যা নিয়ে কিছু কথা বলেন এবং তিনি মনে প্রাণে নাকি বিশ্বাস করেন কাশ্মীরের প্রধান অধিকার পাকিস্তানের। ইউনাইটেড নেশনের 2019 সাল থেকে তুরস্ক ক্রমাগত কাশ্মীর ইস্যুকে নিয়ে কিন্তু একাধিক অ্যাগ্রেসিভ বক্তৃতা দিয়েছে এবং সেখানে তারা বারবার মনে করেছে যে কাশ্মীর আসলে পাকিস্তানের অংশ। এবং কাশ্মীর এই সমস্যাকে ইউনাইটেড নেশনে তুরস্ক বলবে, পাকিস্তান বলবে কিংবা বাংলাদেশ বলবে, সেটা কিন্তু সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যু হলো কাশ্মীরের মতো একটি বিষয়বস্তুকে নিয়ে তারা ভারতের বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট তৈরি করতে হবে, সেই চেষ্টাই কিন্তু তুরস্ক এরদোয়ান করছেন। এরদোয়ানের স্বার্থটা এখানে কি আছে? এরদোয়ান চাইছে ইসলামিক ওয়ার্ল্ড তৈরি করতে, যেন আমেরিকা তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়। এরদোয়ান মনে করে যে এই মুহূর্তে যারা ইসলামিক ওয়ার্ল্ডের মাথায় বসে আছে, যেমন সৌদি, কাতারের মতো দেশ, তারা আসলে পশ্চিমা বিশ্বের পাপেট, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলবেন তার সেটাই তারা করবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে গিয়ে তারা জুইসদের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে হাত মেলাবে, যা তারা এই মুহূর্তে পাকিস্তানকে করতে দেখছে। এই সকল সমীকরণের মাঝে যদি তুরস্ক নিজেদেরকে ইসলামিক ওয়ার্ল্ডের সর্বশেষ বা প্রমাণ করতে পারে, তাহলে তারা কিন্তু আমেরিকার কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে এবং আলটিমেটলি সেটাই কিন্তু এদের ডেস্টিনেশন। কারণ যতই তারা মুখে ইসলামিক ন্যাটো তৈরির কথা বলুক, আমেরিকার কাছে সবাই যে নস্যি, অন্তত ইসলামিক এই রাষ্ট্রগুলো নস্যি, তা তারা নিজেরাও জানে। আর এখন যেহেতু সৌদি এবং কাতারের সঙ্গে আমেরিকা অ্যাগ্রেসিভ একাধিক ডিল করেছে, তাই এদের ক্ষমতাটাকে সরিয়ে যদি তুরস্ক শক্তিশালী হয়ে সামনে এগিয়ে আসতে পারে, তাহলে শক্তিশালী যে কোনো দেশকে আমেরিকা গুরুত্ব দেবে। এই হলো প্রপার স্ট্র্যাটেজি। এবার তাদের হাতে ইসলামিক ওয়ার্ল্ড তৈরির জন্য মিডিল ইস্টের কোনো দেশ পড়ে নেই, পড়ে আছে পাকিস্তান ও বাংলাদেশ। এইবার যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে তারা সরাসরি ভারত বিরোধিতা করে ভারতের মুসলমানদের উস্কানোর চেষ্টা করছে, এক নাম্বার। নাম্বার 2, তারা বাংলাদেশকে অস্ত্র সাপ্লাই করার জন্য বরাদ্দ বাজেট দুগুণ করে দিয়েছে এবং বাংলাদেশের যে জামাত ইসলাম আছে তাদেরকে ফান্ডিং করা শুরু করেছে। যে তথ্য সামনে আসছে সেখানে তারা বলেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তুরস্কের ফরেন মিনিস্টার, যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে ভারতে, সেখানে তারা বলেছে মুসলিমদের উপর কদর্য আক্রমণের প্রতিবাদ জানায় তুরস্ক এবং কাশ্মীর ইস্যু নিয়ে মুসলিমদের উপর অত্যাচার ভারত সরকার ক্রমাগত করেছে, তা মেনে নেওয়া যায় না। ইসলামিক ওয়ার্ল্ডের মাথায় বসে এর কড়া বিরোধিতা আমরা করছি। তারপরে দেখা যাচ্ছে তারা একটি ফান্ড ক্রিয়েট করেছে, সেই ফান্ডটি ক্রিয়েট করা হয়েছে তুর্কিশ ডিরেক্টর অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে, যারা আগের বছরের বাজেট বরাদ্দ করেছিল 1.3 বিলিয়ন, সেটি বাড়িয়ে 3.18 বিলিয়ন করেছে, যেখানে তারা একাধিক ইসলামিক অর্গানাইজেশনকে ফান্ডিং করতে শুরু করবে, যার মোস্টলি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের রিলিজিয়াস সেন্টারগুলো। মানে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন, টাকা দিয়ে মুসলিম বিশ্বের মাথায় বসতে চাইছে তুরস্ক এবং এটা করার জন্য তারা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষের সংখ্যালঘু প্রবণ অঞ্চলগুলোকে টার্গেট করছে। মাদ্রাসা,
মন্দির, এই সকল জায়গাগুলোকে অশান্ত করার চেষ্টা করছে। এবং স্বাভাবিকভাবেই আমরা দিল্লি ব্লাস্টে যা দেখেছি, এই পুরো ষড়যন্ত্রে মৌলভীরাও অ্যাটাচ, বারংবার তুরস্কের যোগ আমরা দেখেছি, এবং তুরস্ক এখন সেই পুরো বিষয়টাকে এনক্যাশ করার চেষ্টা করছে, তা পরিষ্কার। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের পায়ে ড্রাইভ দিয়ে দিয়েছে। তারা বুঝেছে ভারতকে থামানোর চেষ্টা তাদের বৃথা চেষ্টা। তুরস্কতে তাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান বারংবার গেছেন, সেনা প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ দুই কর্তা গেছেন, এবং তুরস্কতে বাংলাদেশের এই প্রতিনিধি গিয়ে অলরেডি বলে দিয়েছেন যে তোমরা আমাদের অস্ত্র দাও, বাকি কাজটা আমরা করে দেবো। একাধিক রিপোর্ট কিন্তু প্রকাশ পেয়ে গেছে, এবং তুরস্ক দিনের পর দিন বাংলাদেশকে শেষ সমাজে অস্ত্র দিয়েছে শুধুমাত্র ভারতকে অশান্ত করার জন্য। আর আজকে দেখুন, শুধু অস্ত্র নয়, আজকে বাংলাদেশের এই রিলিজিয়াস ইনফ্রাস্ট্রাকচার গুলোকে মানে সার্ভাইভাল মোডে নিয়ে যাওয়ার জন্য, কাজে লাগানোর জন্য তারা বাজেট 3.18 বিলিয়ন করলো। তা কিন্তু ভারতের জন্য যথেষ্ট অ্যালার্মিং। অর্থাৎ একদিকে বাংলাদেশের মাদ্রাসা, মৌলভী এবং মুসলমান সেন্টিমেন্টটাকে উস্কে দাও টাকা দিয়ে, অন্যদিকে বাংলাদেশকে অস্ত্র দাও, পাকিস্তানকে সাপোর্ট করো কাশ্মীর ইস্যু ইউনাইটেড নেশনে বলে, এবং কাশ্মীরকে সাপোর্ট করো অপারেশন সিন্দুরের মতো কোনো কোভার্ট অপারেশন দিয়ে। এবং এটা যদি করা যায়, তাহলে পশ্চিমা বিশ্ব বুঝতে পারবে তুরস্ক ধারে ও ভারে ইসলামিক ন্যাটোর মাথায় বসার যোগ্য, এবং তখন তারা সৌদি এবং কাতারকে দূরে সরিয়ে তুরস্ককে গুরুত্ব দিতে পারবে, এবং ভারত এবং রাশিয়ার বিপক্ষে এক শক্তিশালী সমীকরণ তৈরি করতে পারবে। তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। সব মিলিয়ে বাংলাদেশ এই টোটাল সিনারিওতে না থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এক উপাদান হয়ে থেকে গেল, শুধুমাত্র তার জিওগ্রাফিক্যাল অবস্থান এবং মোহাম্মদ ইউনূসের এক্সট্রিমিস্ট চিন্তাধারার জন্য। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানান।